পঞ্চগড়ের মানুষ এটা বিশ্বাস করে, এখনো আজকের দিনও বিশ্বাস করে যে শাপলাকলিকে সেখানে শাপলাকলি হারে নাই, হারানো হয়েছে। বিএনপি শুধু ইলেকশন করে নাই, বিএনপি আওয়ামী লীগ প্রশাসন একসাথে মিলে ইলেকশন করেছে। যে 16 বছরে আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, যদি শিক্ষা না হয় আপনাদের পরিণতি আরও ভয়ঙ্কর হবে। আমরাও এই পল্টনে আমরা দেখছি যে কিভাবে রুহুল কবির রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে তারা তাদের জায়গা থেকে বসে থাকতো। গেল ১৭ বছর যখন আওয়ামী লীগের অধীনির্দেশ চলছিল তখন ভারতীয় আধিপত্যবাদ পাকাপোক্ত হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশে। এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী। আগামী দিনগুলোতে আপনার কি মনে হয় যে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল সেটার কন্টিনিউশনটা কেমন হতে পারে? খুনি শেখ হাসিনা তিনি তার পতনের এই স্ক্রিপ্টটা নিজে রচনা করেছেন, তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আমরা মনে করছিলাম ওই জীবনটাই শ্রেয়, এই জন্য আমাদের প্রত্যেকেই সে সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং যে কোনো কিছুর বিনিময়ে কেউ আপোষ করতো না, যার ফলাফল হয়তো 5ই আগস্টের এই অভ্যুত্থান। আসলে আমাদের ফিলিস্তিনের এই ভাই বোনদের মুক্তি একটা জায়গাতেই, যে দুইটা স্বাধীন রাষ্ট্র। আমাদের ফিলিস্তিনের যেদিন মুক্তি ওই দিনই আমাদের মুক্তি, তাছাড়া কোনো মুক্তি নাই। তারা কোনোদিন এসব চুক্তি মানবে না, এগুলো নাম কাওয়াস্তে। আমাদের এই লড়াইটা ওই শেষ দিন পর্যন্ত। আমি মনে করি যে অন্যান্য যে রাষ্ট্রগুলো যারা নিজেদেরকে বলতে চায় যে তারা উন্নত বিশ্বের দেশ, যারা বলতে চায় যারা এগিয়ে যাওয়া সামনের সারির দেশ, সামনের সারির বলি পিছনের সারির বলি, তাদের সবারই এখানে ইরানের পক্ষে দাঁড়ানো উচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ একটা বিশেষ পর্ব। আজ আমরা কথা বলবো 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম একজন নায়ক, এনসিপির শীর্ষ নেতা জনাব সার্জিস আলমের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বাংলাদেশ প্রসঙ্গ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই একটু সমসাময়িক বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। সদ্য বিদায়ী সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তার কথায় বলেছিলেন যে ইতিহাসের সেরা একটা নির্বাচন উপহার দিবেন বাংলাদেশকে তিনি। তো আসলে এই নির্বাচন নিয়ে অনেক শঙ্কা ছিল, অনেক আশঙ্কা ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। শেষমেশ আসলে নির্বাচনটা শেষ হয়েছে। আমার প্রশ্ন, সত্যি কি ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে? আপনার পর্যবেক্ষণ কি বলে? না, ইতিহাসে সেরা নির্বাচন হয়নি। বরং নির্বাচনের একটা অংশ পর্যন্ত আমরা নির্বাচন নিয়ে আশ্বস্ত ছিলাম এবং নির্ভার ছিলাম। সেটা হচ্ছে যখন ফলাফল আ গণনা শুরু হয় তার পূর্ব পর্যন্ত। অর্থাৎ আমি আমার জায়গা থেকে আমার আসলে যতটুকু অবজার্ভ করেছি যে নির্বাচনের যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ প্রক্রিয়াটা অনেকাংশে সুষ্ঠু হয়েছে, যেটাতে আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট। কিন্তু ফলাফল গণনা, ফলাফল প্রকাশ, এই জায়গাটাতে কিছু আসনে কিছু ইকুয়েশন মাথায় রেখে কিছু মানুষকে প্রশাসনিকভাবে হোক, আ সেখানে বিএনপির সহযোগিতায় হোক, বিএনপির ইচ্ছা অনুযায়ী হোক, বাইরের আ বিভিন্ন গ্রুপ, স্টেক হোল্ডার বা আমরা আ যেই অংশই বলি না কেন, তাদের ইচ্ছায় হোক, কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আমি মনে করি এর মধ্যে আমার পঞ্চগড় ১ আসনও একটা। আ আমরা দেখেছি ঢাকায় নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে, আমরা দেখেছি আ মাওলানা মামুনুল হক হুজুরের যে আসন সেখানে। এরকম বেশ কিছু আসন আছে যেই আসনে মানে কাউকে ইঞ্জিনিয়ারিং করে জেতানো হয়েছে এবং আ এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে। কিন্তু তারপরও ওই একটা জায়গায় আমরা আসলে আমাদের জায়গা থেকে একটু আ স্বস্তি পাই যে অন্তত একটা নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে যে ট্রানজিশনটা প্রয়োজন ছিল। কারণ আমরা আমাদের জায়গা থেকে শুধু মাথায় এটা ছিল না আমাদের জিততে হবে। মাথায় এটা ছিল না আমরা একটা রাজনৈতিক দলের সদস্য। আমাদের মাথায় এটাও ছিল যে বাংলাদেশটাকে ঠিক থাকতে হবে। তো বাংলাদেশের স্থিতিশীলতাটা আমাদের প্রয়োজন। বিগত ১.৫ বছরে অভ্যুত্থান যেদিন হয় ৫ই আগস্ট থেকে নির্বাচনের দিন পর্যন্ত আমাদের
ওই চিন্তাটা একজন রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে বলি কিংবা আ অন্যান্য যেকোনো পার্সপেক্টিভ থেকে চিন্তা করে বলি, এইগুলোর পাশাপাশি আরেকটা বড় চিন্তা মাথায় সবসময় কাজ করত যে জুলাই অভ্যুত্থানে আমরা সামনের সারিতে ছিলাম। মানুষ আস্থা রেখেছিল। আমরা যেন কিছু ব্যক্তিগত দলীয় স্বার্থকে এই মানুষের কিংবা দেশের স্বার্থের আগে প্রাধান্য না দেই। তো সেই জায়গা থেকে আমরা একটা পিসফুল একটা ট্রানজিশন চেয়েছিলাম। এইজন্য নিজে ক্ষতিগ্রস্ত হলেও আমরা এই ট্রানজিশনটার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে আপনি পঞ্চগড়ে এক আসন থেকে নির্বাচন করেছেন এবং এনসিপির শীর্ষস্থানীয় যারা নেতা আছেন সবগুলো আসনের প্রতি ফলাফলের প্রতি সাধারণ মানুষের নজর ছিল। তো আমরা দেখেছি আপনি খুব অল্প ব্যবধানে সেখানে বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন। আমার প্রশ্ন হলো এবং সাধারণ অনেক মানুষের প্রশ্ন যে আপনি কি হেরেছেন? নাকি আপনাকে হারিয়ে দেয়া হয়েছে? আমি আমার জায়গা থেকে আমরা মাঠ পর্যবেক্ষণ করেছি, যারা মাঠে দিনরাত পরিশ্রম করেছি, মানুষের কাছে গিয়েছি। এখনো পঞ্চগড় এক আসনের মানুষের সাথে দেখা হলে বা কথা হলে তারা ফোনেও কথা বললে কান্না করে দেয়। কারণ তারা এটা বিশ্বাসই করতে পারছে না যে পঞ্চগড় এক আসনের কোনো একটা ভোট কেন্দ্রে আমরা হারতে পারি। শাপলাকলি হারতে পারে। এবং যেই পার্থক্যটা দেখানো হয়েছে ৭,০০০ ভোটের পার্থক্য। তার মানে হচ্ছে ৩,৫০০ ভোট এদিক ওদিক করলেই এটা একজনকে জিতায় ফেলা সম্ভব। কারণ ৩,৫০০ প্লাস হবে, ৩,৫০০ মাইনাস হবে। আমার কেন্দ্র ১৫০ টা। ৩,৫০০ ভোট পার্থক্য করার জন্য একটা কেন্দ্রে ২০ টা ভোটও এদিক ওদিক করার প্রয়োজন নেই আসলে। তো ওই কেন্দ্রের ভিতরে যারা ছিল, বিভিন্নভাবে যারা প্রভাবিত করার চেষ্টা করেছে প্রশাসন থেকে শুরু করে অন্যান্যরা, তারা এটা চাইলেই করতে পারে। আমার কেন্দ্রে যখন আমার এক আসনে যখন ৮০ টা পর্যন্ত কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়, তখনও আমি ৮,০০০ ভোটে এগিয়ে। এরপরে প্রায় ৩ ঘন্টা কোনো কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হয়নি। গণনা শেষ হয়েছে কিন্তু স্টপ করে রাখা হয়েছে। ৩ ঘন্টা পরে একসাথে ১৫৫ টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং সেম জিনিসটা কিন্তু ঢাকা ৮ এও আমরা দেখেছি। হ্যাঁ, ঢাকা ৮ এর সেম জিনিসটা হয়েছে। তো এই ৩ ঘন্টার মধ্যে তারা মেকানিজম করেছে কোন কেন্দ্রে কত ভোট দেখাবে, কিভাবে দেখাবে, কি পার্থক্য করবে এটা করেছে। অন্তত ৩০ টা কেন্দ্রে ভোটের যে পার্থক্যটা তারা দেখিয়েছে, এটা জীবনেও সম্ভব না। ১৫০০ ভার্সাস ৫০০, মানে আমাকে ৫০০ দেখিয়েছে পরেরগুলোতে। ১৭০০ ভার্সাস ৬০০, এইগুলা জীবনেও সম্ভব না কোনো কেন্দ্রে, পঞ্চগড় এক আসনে। তো সেই জায়গা থেকে যেহেতু সেখানে আ বিএনপির সাথে আমাদের একটা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। আমরা ভেবেছি লোয়েস্ট হলে 60-40 হবে। আর আমরা যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী পাই তাহলে 70-30 হবে। তো সেখানে এইটা বরং তারা দেখালে প্রাসঙ্গিক হতো যে ১,৮০০, আমাদেরকে ৮০০ দেখালো কিছু আসনে বা কিছু কেন্দ্রে তারা ১,০০০। তো তারা যখন এভাবে দেখায় আমাদের কাছে মনে হয়েছে যে এটা ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ এবং পঞ্চগড়ের মানুষ এটা বিশ্বাস করে। এখনো আজকের দিনেও বিশ্বাস করে যে শাপলাকলিকে সেখানে শাপলাকলি হারে নাই, হারানো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুন্দর করে গুছিয়ে আপনি উত্তরটা দিয়েছেন। আমার প্রশ্ন হলো অনেকেই বলছেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন এবং আপনাদের শীর্ষ নেতা যিনি নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা স্পষ্টত হয়তো ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনাদের কি কোনো প্রস্তুতি ছিল না? সারাদিন তো খুব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। যখন ভোট গণনার ব্যাপারটা, এটা কি আসলে আপনারা কোনোভাবে প্রেডিকশন করতে পারেননি? বা এইটাতে আসলে কি ডিপ স্টেট অ্যাক্টিভ হয়ে কি আপনাদেরকে আসলে এই ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে? আ নির্বাচনের ৭ দিন আগে রংপুর থেকে আ আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে জানায় যে এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বিভাগীয় পর্যায়ের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা ইন্টারনাল মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে তারা আমার আসনে বিএনপির প্রার্থীকে পজিটিভ দেখিয়েছে। মাঠে যারা ৭ দিন আগে অবজার্ভ করেছে, তারা মাঠের এইটুকু ফিল্ড তারা অনুভব করতে পেরেছে যে এটা 70-30 হবে, আমাদের দিকে 70 আসবে। এই ধরনের গণজোয়ার ছিল। তো সেখানে তারা আলোচনা করছে, বিএনপি প্রার্থীকে পজিটিভ দেখাচ্ছে, আমারটা নেগেটিভ বলছে। তো আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি গোয়েন্দা সংস্থার রিপোর্ট হয়, তাহলে তাদের ওই মাঠ পর্যায়ের যে আজকে থেকে ১ বছর আগে যেটা অবস্থা, অভ্যুত্থানের পরে এখনো মনে হয় ওই অবস্থা আছে। এইজন্য তারা এরকম তথ্য নিয়ে আলোচনা করেছে। আমি বিষয়টাকে এত একটা পাত্তা দেইনি। কিন্তু এটা তাদের পূর্ব পরিকল্পনার অংশ কিনা যে এভাবে দেখাইতে হবে বা এরকম কিছু একটা,
এটাকে আমি মাথায় নিয়ে কারণ আমার মনে হয়েছে যে এই এক আসনে অন্তত কারো এই সাহসও হবে না, সুযোগও পাবে না ইঞ্জিনিয়ারিং করার। এইজন্য আমরা নির্বাচনের ৩ দিন আগে থেকে আমাদের জায়গা থেকে প্রচুর অ্যাক্টিভ ছিলাম এবং প্রত্যেকটা ওই জায়গাগুলোতে সচেতনভাবে আমরা পর্যবেক্ষণ নজরদারি করছিলাম। নির্বাচনের দিনও একদম সকালে ফজরের পর থেকে শুরু করে 4:30 পর্যন্ত আমি নিজে ১ম ভোটটা আমার কেন্দ্রে দিয়ে এরপরে আমি প্রত্যেকটা কেন্দ্রে ছুটে বেরিয়েছি। আমার অন্যান্য যারা আমার এজেন্ট ছিলেন, আমার বিভিন্ন যারা নেতাকর্মী ছিলেন তারা প্রত্যেকেই আমার প্রত্যেকটা কেন্দ্রে তো ২০০ জন মানুষ আমার লিস্টেড ছিল। সো পোলিং এজেন্টরা ছিল ভিতরে। যখন 4:30 পর্যন্ত ভোটটা হলো, তখন আমরা একটু আশ্বস্ত হয়ে যাই আরকি। কিছুটা নির্ভার হয়ে যাই যে প্রশাসনের সাথে এর মধ্যে কন্টিনিউয়াস যোগাযোগ ছিল। ইউএনও যারা, ডিসি যারা ছিলেন, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট, আর্মি সবাই বলছিল যে, "ভাই আমরা শতভাগ ফেয়ার নির্বাচন করব।" হয়তো আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে এই যে উপজেলার প্রধান যিনি ইউএনও কিংবা ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর্মি অফিসার যারা ছিলেন, তারাও হয়তো ওই মুহূর্তে জানতেন না যে এরকম কিছুর অংশ তাদের হতে হবে রাত ৮টার পরে। সো তারাও তাদের জায়গা থেকেও তাদের কথা, আচরণ সবকিছুতে ওই কনফিডেন্ট আমরা লক্ষ্য করেছি। আমরা তো চোখ দেখলে অনেকটা বোঝা যায় কার কি অবস্থা। তো এইজন্য আমরা কিছুটা নির্ভর ছিলাম। তো প্রত্যেকটা কেন্দ্রে আমাদের গণনার সময় শুধুমাত্র একজন প্রধান পোলিং এজেন্ট ছিল, প্রত্যেকটা কেন্দ্রে। কিন্তু আমরা তখন দেখতে পাই যে বিএনপি অন্য ৩টা দলকে তারা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাদের প্রধান পোলিং এজেন্ট বিএনপির প্রধান পোলিং এজেন্ট হিসেবে গণনার সময় কাজ করছে। সো আমার ১ জন, তার ৪ জন। আবার তারা ১৫৫টা সেন্টারে প্রত্যেকটা সেন্টারের জন্য ১ জন করে ভুয়া সাংবাদিকের আইডি কার্ড নিয়েছে রিটার্নিং অফিসার থেকে। তারা কোনো একটা পোর্টালের সাথে যোগাযোগ করে সেখান থেকে তার একজন নেতৃত্বের জন্য ধরেন আমার উপজেলা বিএনপির সেক্রেটারি নামে সাংবাদিক কার্ড ইস্যু করেছে। উনি একটা ভোট কেন্দ্রে গণনার সময় উপস্থিত। উনি এখানে পর্যবেক্ষণ করছে, নজরদারি করছে, খবরদারি করছে। এইরকম করে প্রত্যেকটা কেন্দ্রে তার দলীয় একজন এমন মানুষ আছে যে ওইখানে প্রভাব খাটাইতে পারে। উপজেলা সভাপতি সেক্রেটারি, ইউনিয়ন বিএনপি সভাপতি সেক্রেটারি তারা কেন্দ্রে গণনার সময়। ওইদিন যখন ভোট গণনাটা এরকম হচ্ছিল, একটা কেন্দ্রে আমরা দেখলাম যেখানে আমাদের নিরঙ্কুশ বিজয় হওয়ার কথা ছিল, ফলাফল ৩,০০০ ভার্সেস ১,৫০০ এইরকম। ওইরকম একটা কেন্দ্রে আমাদেরকে বিজয়ী দেখানো হয়েছে মাত্র ১০০-২০০ ভোটে। ২ টা কেন্দ্র ছিল পাশাপাশি। একটার ফলাফল ঘোষণা করা হয়েছে, আরেকটা ঘোষণা না করে রিটার্নিং অফিসার বের হয়ে চলে যাচ্ছিল। পরবর্তীতে আমি ওইখানে যাই, হাজার আমাদের নেতাকর্মীরা ওইখানে যায়, পুলিশ, আর্মি সবাই ওখানে যায়। এই ঘটনাটা হয় রাত ৮টা থেকে ১০টা। এই রাত ৮টা থেকে ১০টা আমরা যখন এখানে ওই ২ ঘন্টায় ডিসি অফিসে বিএনপির যিনি প্রার্থী, যিনি এজেন্ট, যারা নেতাকর্মী তারা ওইখানে এবং ওই ইঞ্জিনিয়ারিংটা হয় ওই ২ ঘন্টায়। আমরা তখন ডিসি অফিস থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার দূরে ওই জায়গায়, ওই কেন্দ্রে যেখানে গ্যাঞ্জাম চলছে। আমরা সবাই ওই গ্যাঞ্জামে। তো এর মধ্যে এখানে আমরা আসতে দেখলাম যে সব ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম প্ল্যান করে ৮০টা কেন্দ্রে যখন আমরা ৮,০০০ ভোটে আগানো, আমাদের কাছে প্রত্যেকটা কেন্দ্রের হিসাব আছে কারণ ফলাফল প্রকাশ করা হয়েছে। আমাদের কাছে তো কপিগুলো আছে। আমরা যখন ৮,০১৭ ভোটে আগানো, তখন বিএনপির প্রার্থী তার অফিসিয়াল পেইজে এবং অন্যান্য তাদের নেতাকর্মীরা ছড়াচ্ছে যে তারা ২০,০০০ ভোটে আগানো। এটা তো দুনিয়া উল্টে গেলেও সম্ভব না। ৮০টা সেন্টারে কিভাবে ২০,০০০ ভোটে আগানো হয়? তো তারা অলরেডি সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা ১ শুরু করেছে। দ্বিতীয়ত পুরো মিডিয়া অলমোস্ট ৯৫% বিএনপি বায়াসড বা বিএনপিপন্থী মিডিয়া হিসেবে কাজ করেছে। কারণ একদম মাঠ পর্যায়ে এই ধরনের আমরা পেশাদারিত্বের সাংবাদিকতা দেখতে পাই না। এটা দুঃখজনক। শহরে যতটুকু দেখতে পাই। ওইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে একে তো প্রায় শতাধিক সাংবাদিক তারা বানিয়েছে নতুন করে কয়েকদিনের জন্য নিজেদের নেতাকর্মীদেরকে। মেইনস্ট্রিম যারা তাদেরও অধিকাংশ বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে কাজ করা শুরু করে দিয়েছে। কিছু আছে যারা পেশাদারিত্ব বজায় রেখে চলছে। তো সামগ্রিকভাবে মানে আমরা একটা মনে হইল যে একটা জালের মধ্যে পড়ে গেছি। একটা সমুদ্রে পড়ে গেছি। এখান থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। ওইখানে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা না করেই চলে আসতেছে। আমরা সবাই ওইখানে চলে গেলাম। সাংবাদিকগুলো সব বিএনপিপন্থী অধিকাংশ সাংবাদিক হিসেবে কাজ করতেছে। প্রশাসন বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে এখানে ইঞ্জিনিয়ারিং চালাইতেছে। আমরা কোন দিকে যাব? এরকম একটা অবস্থায় রাত ১০টা-১১টার পরে হঠাৎ করে আমরা শুনলাম যে ১৫৫টা সেন্টারে ফলাফল ঘোষণা করা হবে। আপনারা আসেন
এখানে বিএনপি বিজয়ী। এর মধ্যে তারা বিজয় মিছিল নামিয়ে দিয়েছে ফলাফল ঘোষণার আগেই। বিজয় মিছিল নামিয়ে দিয়েছে এবং তারা ঘোষণা করতেছে যে তারা ২০, ২৫, ৩০ হাজার ভোটে আগানো। পরবর্তীতে দেখানো হলো ৭,০০০ ভোটে তারা আগানো। এটা দিয়ে তাদেরকে জয়ী ঘোষণা করা হলো। তো আসলে আমরা সত্যি কথা বলতে যখন এই ডিপ স্টেট থেকে প্রশাসন, বিএনপি, আওয়ামী লীগ এবং আরও বেশ কিছু শক্তি দেশের বাইরে একসাথে কাজ করবে, তখন আমরা যারা নবীন এই পথে, আমরা তো এর আগে নির্বাচন করি নাই। এই অভিজ্ঞতার জায়গায় তারা অনেক আগানো। সো এখানে ওই মুহূর্তে ২-৩ ঘন্টায় কি করব ওই সিদ্ধান্ত নিয়ে বের করে আনা এটা সহজ কাজ না। হয়তো আগামীবার এটা পারবে না। কিন্তু এবার তারা আমাদের ওই অভিজ্ঞতার সীমাবদ্ধতার জায়গা থেকে বলেন, তাদের সামগ্রিক সবার প্রচেষ্টার জায়গা থেকে বলেন তারা এটা পেরেছে। এবং আমার আসলে যেটা হয়েছে যে বিএনপি শুধু ইলেকশন করে নাই। বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসন একসাথে মিলে ইলেকশন করেছে। আর আমরা এদিকে আমাদের যারা ছিলাম সেটাই। তবে এখন একটা প্রশ্ন উঠেছে। সেটি হচ্ছে যে ১১ দলীয় জোটের যাওয়ার ব্যাপারে এনসিপির। আপনাদের একজন আ কেন্দ্রীয় নেতা এই বিষয়টা নিয়ে বলেছেন যে ১১ দলীয় অ জোটে যাওয়া কি আসলে আপনাদের ঠিক হলো কিনা? বা আপনারা যদি ৩০০ আসনে আলাদা করে নির্বাচন করতেন, সেক্ষেত্রে মানে কোনটা আপনার কাছে এই মুহূর্তে এসে নির্বাচন শেষ হওয়ার পর এখন কি মনে হয় যে আপনারা যদি আলাদাভাবে এই নির্বাচন করতেন সেটা ভালো হতো? নাকি আ ১১ দলীয় জোটে যে জোটগতভাবে যে নির্বাচনটা করলেন সেটা ভালো হচ্ছে? আপনার উপলব্ধি আ না, আমাদের আসলে আব্দুল হান্নান মাসুদ জি। যিনি বর্তমানে একজন সম্মানিত সংসদ সদস্য। আ তিনি যে কথাটা বলেছেন, আসলে কি প্রশ্ন আর উত্তরের পার্সপেক্টিভে আমরা যদি ওই প্রেক্ষাপটটা দেখি, ওই অনুযায়ী আবার কথা ঠিক আছে। কিন্তু এটা বুঝার নাই যে আমাদের ১১ দলীয় জোটের সাথে যাওয়াটা ভুল হয়েছে, একাই গেলে ঠিক হতো। এরকম বুঝার নাই। প্রশ্ন উত্তরের পার্সপেক্টিভ ওয়াইজ ওইটা ঠিক ছিল এরকম করে যে আ একাই করলে হয়তো আমরা ১-২ টা আসন পেতে পারতাম। জোটে হয়তো ৬ টা পেয়েছি। একাই হলে এদিক থেকে ভালো হইতো যে ৩০০ আসনে আমাদের ৩০০ জন মানুষ দাঁড়াতো, পরিচিত হতো এবং আমাদের সামগ্রিক ভোটটা হয়তো 10% ক্রস করে যেত। যেটা আমার এখন 3%। 3 কারণ আমরা মাত্র ৩ টা ৩০ টা আসনে ইলেকশন করেছি। ২৭০ টা আসনে কিন্তু করি নাই। তো সেই জায়গা থেকে আবার আ বিপরীত ক্রমে এটাও সত্য যে আমরা যদি এই জোটটা না হতো, আমরা ৬ টা আসন পেতাম না। মাঠের বাস্তবতা যেটা। আমরা হয়তো ১ টা আসন পেতে পারতাম, ২ টা আসন পেতে পারতাম, হয়তো নাও পেতে পারতাম। বাস্তবতা বলছি। কারণ সত্যকে স্বীকার করার সৎসাহস থাকতে হবে। তো আমরা মানে আমার জায়গা থেকে মনে হয় যে আমাদের যেমন পুরো বাংলাদেশে সংগঠন দাঁড় করানোটা জরুরি, একইভাবে আমার সংসদে প্রতিনিধিত্বও জরুরি। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার যদি ওই ক্ষমতার জায়গাগুলোতে আপনার প্রতিনিধিত্ব না না থাকে, থাকে সেক্ষেত্রে আপনার যে আগামী ৫ বছরের ফোকাস পয়েন্ট, আপনার সংসদ, আপনার কিন্তু দেখেন মিডিয়ার ফোকাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজকে থেকে ১ মাস আগে যেই ব্যক্তিগুলো কেন্দ্রিক মিডিয়ার ফোকাস ছিল, এখন কিন্তু সেখানে ফোকাস নাই। সো অনেকটা সরে যাচ্ছে। তাহলে আমার সংসদ কেন্দ্রিক যে ফোকাসটা হবে, ওইখানে যদি আমার প্রতিনিধিত্ব ৫ জনও না থাকে, তাহলে তো আমরা আমাদের জায়গা থেকে ওই যে আমার মাঠ পর্যায়ে লক্ষ, লক্ষ মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী, তারা তো আশাহত হবে। তারা তো তাদের আ যে মানুষগুলোকে তারা তাদের আশ্রয় হিসেবে দেখে, সেই মানুষগুলোকে তারা খুঁজে পাবে না। তো সেই দিক থেকে আবার রাজনীতিতে একটা শূন্যতাও তৈরি হতো। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে আমরা নির্বাচনের আগে সকল কিছু বিবেচনা করেই এই জোটের সিদ্ধান্ত নিয়েছি। এবং এটা দিন শেষে অবশ্যই দীর্ঘমেয়াদে আমরা মনে করি দলের স্বার্থে ভালো। কারণ জনগণের রায়ে, জনগণের ভোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মুহূর্তে বাংলাদেশের ৩য় শক্তিশালী রাজনৈতিক দল। সো এখন আর টকশোতে গিয়ে কেউ এই কথা বলতে পারবে না যে উনাদের তো মাঠ পর্যায়ে কোনো ভিত্তি নাই। উনাদের তো একজনও সংসদে নাই। উনারা তো বাংলাদেশের ১ম ৫ টা দলের মধ্যেও নাই। সো ওই যে একটা মানে শক্তি আমি মনে ভিতটা করি রচিত হয়েছে। এক্সাক্টলি আমি মনে করি যে বাকি ২৭০ আসনেও যারা নির্বাচন করতে পারে নাই আমার নেতাকর্মীরা, তারাও ওই শক্তিতে শক্তিশালী হবে। তারাও হাসনাত আব্দুল্লাহদেরকে, নাহিদ ইসলামদেরকে সংসদে কথা বলতে দেখে তারাও সাহস পাবে। এবং আমরা মনে করি যে আমাদের এই ৬ জন বাকি ২৯৪ জনকে ওই সংসদে তটস্থ রাখতে, বাংলাদেশের সংসদের গতিপথ, রাজনীতির গতিপথ সঠিক পথে রাখতে যে কারো চেয়ে অনেক বেশি ভূমিকা পালন করবে। না নিশ্চয়ই। সাম্প্রতিক সময়ে আপনি একটা Facebook স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আপনি বলেছেন যে জুলাই সনদ ও আ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি তার সরকারের যাত্রা শুরু করেছে। এই বিষয়টার প্রেক্ষাপটটা যদি একটু বিস্তারিত দর্শকদের বলতেন। দেখেন সবকিছুর আমাদের আসলে প্রেক্ষাপট তো জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের পরে
এই যে জুলাই অভ্যুত্থান, এটা সংবিধানে ছিল না। ছিল না। জুলাই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেটাও ছিল। সংবিধানে ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশন গঠন করলো, সংবিধানে ছিল না। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে বসে বাংলাদেশের যেই সংস্কারগুলো প্রয়োজন সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে, সেগুলোর একটা ড্রাফট ভিত্তি তৈরি করলো জুলাই সনদ, সংবিধানে ছিল না। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, মানুষের গণ রায় নেয়ার জন্য, ওইটা বাস্তবায়ন প্রয়োজন কিনা, হবে কিনা, সংস্কার দরকার কিনা, গণভোট নেওয়া হলো। এই গণভোটের এই প্যাটার্ন সংবিধানে ছিল না। 26-এ নির্বাচন হলো, এটা তো ছিলই না। সংবিধানে ছিল না। তারেক রহমান দেশে আসলো, বেগম জিয়ার সম্মানজনক একটা আমরা শেষ প্রস্থান দেখতে পেলাম। কোনো কিছুই কারোরই প্রত্যাশিত ছিল না। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই প্রত্যেকটা জিনিস হলো এবং বিএনপি এই নির্বাচনে বিজয়ী হওয়ার পরে, সরকার গঠন করার পরে জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি তারা তাদের জায়গা থেকে এখন বলছে যে তারা এই যে সংস্কার যে বাস্তবায়ন হবে, এটার যে আমাদের পরিষদ, সংস্কার পরিষদ, এটার সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করে নাই এবং তাদের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্ব জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব আমির খসরু সহ আরও অনেকের মুখে, হাফিজউদ্দিন অনেক হাফিজউদ্দিন, হ্যাঁ জনাব হাফিজউদ্দিন সহ অনেকের মুখে যেটা শুনতে পাচ্ছি যে তারা শুধু গণভোটটা হতে দিয়েছে নির্বাচন কোনো মতে নির্বাচনটার জন্য, এখানে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় যাবে। তারা জুলাই সনদ যেহেতু নাকি সংবিধানে নাই, এই সংস্কার পরিষদ বা এই শপথ নেয়া, এই জন্য তারা তাদের জায়গা থেকে এখনো ওইটার বিষয়ে ভাবছে না। জনাব সালাউদ্দিন আহমেদ 3, 4, 5টা লেয়ার বলছে এগুলো 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 হলে তারপরে ভাবা যেতে পারে যে আমরা ওইটা বাস্তবায়নের দিকে যাব কি যাব না। কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদরা তাদের জায়গা থেকে ভুলে গিয়েছেন যে তারা যে এই যে শপথ গ্রহণ করেছেন সংসদ সদস্য হিসেবে, এটাও কিন্তু গ্রহণ করার কথা ছিল স্পিকারের মাধ্যমে। এটাও কিন্তু সংবিধানে নেই যে স্পিকার বাদ দিয়ে অন্য কারো মাধ্যমে তারা নিবে। তাহলে তারা তাদের যেটা প্রয়োজন, তাদের সুবিধা মতো তারা ওইটা করে নিয়েছে। ওইটাতে তারা সংবিধান দেখে নাই, অন্য কোনো কিছু দেখে নাই। আর তারা তাদের জায়গা থেকে যখন জনগণের যেটা প্রয়োজন, রাষ্ট্রের যেটা প্রয়োজন, জনগণের সাথে সরকারের ক্ষমতার ভারসাম্যের জন্য যেটা প্রয়োজন, স্বৈরাচার তৈরি হওয়ার পথ বন্ধ হওয়ার জন্য যেটা প্রয়োজন, সেটা যখন করা হয় তারা সংবিধানের অজুহাত দেখায়। তো আমরা শুধু তাদেরকে এইটুকুতে সাবধান করে দিতে চাই যে 16 বছরে আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন। যদি শিক্ষা না হয় আপনাদের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। ক্ষমতার লোভে আপনারা যদি লোভী হয়ে জনগণ এবং দেশের স্বার্থকে ক্ষুদ্র করে দেখেন, সবার আগে বাংলাদেশ শুধু নাম কাওয়াস্তে বলেন, সবার আগে যদি বিএনপির স্বার্থ, নিজের মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব এসবকে আগে দেখেন, তাহলে আপনাদের পরিণতি আরো করুণ হবে। তাদের পালানোর দেশ ছিল, আপনাদের দেশও নেই। তো আমরা এই জন্য আপনাদেরকে আহ্বান করবো, আমরা এখনো আস্থা রাখতে চাই। আমরা এইটুকু আস্থা রাখতে চাই যে আপনারা এই শপথটা নিবেন সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং আমরা একসাথে মিলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা, ইভেন আপনারও হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীর আকাঙ্ক্ষা যে বাংলাদেশটার সংস্কার হওয়া প্রয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া প্রয়োজন, জনগণের গণভোটের যে ম্যান্ডেট সেটার বাস্তবায়ন প্রয়োজন। আমরা আশা করব ওনারা এটা করবে, না করলে এর পরিণতি যে হবে সেটা ওনারা বহন করতে পারবে না। এই ভার নেয়ার মতো সামর্থ্য তাদের নেই। না সেটাই কারণ দেশের সিংহভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে হ্যাঁ এর পক্ষে। আ আমরা দেখেছি নির্বাচনের পরপর এখন তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। আমরা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেয়া হচ্ছে এবং আমরা জেনেছি বেশ কিছু নেতা কর্মীকে জামিন দেয়া হচ্ছে। সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম ধীরে, ধীরে আ শুরু হচ্ছে। আ আপনার কি মনে হয় যে শেখ হাসিনা কিংবা যে ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন বা আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কি হতে পারে? প্রথমত হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ 5ই আগস্টে নির্ধারিত হয়েছে। এটা যারা পরিবর্তন করতে চাইবে, বিএনপি যে চেষ্টাটা করছে, এই আমি বললাম এই ইলেকশনটা কিন্তু বিএনপি একাই করেনি। ইলেকশন করেছে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায়। এবং প্রথম অফিস নির্বাচনের পরের দিন উদ্বোধন হয়েছে আমার আসনে, পঞ্চগড়ে।
বিএনপির উপজেলার সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে অফিস উদ্বোধন করে দিয়েছে এবং আমার জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অনেক কালপ্রিট নেতা তাদেরকে ১ সপ্তাহের মধ্যে বিএনপি জামিন করানোর ব্যবস্থা করেছে। এটা তাদের ছিল কমিটমেন্ট। বড়, বড় নেতারা, এখন যারা বিএনপির বড়, বড় নেতা, তারা তাদের পতন চোখের সামনে দেখতে পাচ্ছিল। তারা তাদের হার দেখতে পাচ্ছিল ১১ দলীয় জোটের কাছে। এইজন্য তারা জেলখানায় পর্যন্ত গিয়ে দেখা করে ওই কালপ্রিট নেতাদেরকে ওয়াদা করে এসেছে ১ সপ্তাহের মধ্যে, ১৫ দিনের মধ্যে, ১ মাসের মধ্যে জামিনের ব্যবস্থা করবে। সে যেন ফোন করে সবাইকে বলে দেয়, সবাই যেন ভোটটা দেয়, অ্যাক্টিভলি কাজ করে। এই কারণেই ১১ দলীয় জোট এই ৭৭ আসন পেয়েছে। অন্যথায় যদি বিএনপি তাদের সমমনা কিছু দল, গুটি কয়েক, যেগুলো আসলে নাম কাওয়া আসতে ভার্সেস ১১ দল, এটা নির্বাচন হইতো, বিএনপি এবার জীবনে ক্ষমতায় যাইতে পারত না। এটা হলো মাঠের বাস্তবতা। তো সেই জায়গা থেকে তারা যে কাজগুলো করছে এখন, আমরা এটুকু বলতে চাই যে মাঠ পর্যায়ে অনেক আওয়ামী লীগের শুধু ভোটার ছিল, নৌকায় শুধু ভোট দিত। মাঠ পর্যায়ে বেশ কিছু এমন নেতাকর্মী ছিল যারা কোনোদিন কারো সাথে পাশে ছিল না। এমন অনেককে আমরা দেখেছি যারা তাদের জায়গা থেকে কোনো অপরাধে, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ছিল না। মানুষ ৫ই আগস্টের আগেও তাদের ভালো বলতো, পরেও ভালো বলতো এবং তারা এখনো বাড়িঘরে আছে। কেউ সমস্যা করে নাই, কেউই না। আন্দোলনকারীরাও না, বিএনপির কেউও না। আমরা মনে করি তাদের কোনো সমস্যা হওয়া উচিত না। তারা তাদের জায়গায় যদি নিরপরাধ হয়, তারা যেন মানে স্বস্তিতে, শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, যারা জামায়াত শিবির থেকে শুরু করে বিএনপি বা সকল দলের উপর জুলুম চালিয়েছে, যারা আন্দোলন বিরোধী অবস্থান ছিল, আন্দোলনে যারা রাজপথে থেকে গুলি করেছে, মানুষকে পিটিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, ওই কালপ্রিটরা যারা এখন অনেকে জেলে আছে, অনেকে আত্মগোপনে আছে, অনেকে বাইরে আছে, তাদেরকে যদি বিএনপি তাদের প্রত্যক্ষ মদদে আবার মুক্ত করতে চায়, বিএনপিও বাঁচতে পারবে না, অন্য কেউও তাদের জায়গা থেকে সেফ থাকবে না। তো এটা, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যারা ধারণ করে তারা কিন্তু এটা হইতে দিবে না। তাহলে বিএনপিকে, আওয়ামী লীগকে তো ফেস করবই আমরা, তার আগে বিএনপিকে আমাদেরকে ফেস করতে হবে। বিএনপি যদি মনে করে এটা করে পার পেয়ে যাবে, পার পাবে না। ওই সময় আর নাই। বিএনপির সিনিয়র লিডাররা যেই রাজনৈতিক কালচারে রাজনীতি করে আজকের এই জায়গায় এসেছে, তাদের রাজনৈতিক কালচারের যে আর অস্তিত্ব নাই, তারা যে টিকতে পারবে না, এটা বিগত ১৬ বছর প্রমাণ হয়ে গিয়েছে। নতুন করে প্রমাণের কিছু নেই। তারা যদি একই কায়দা, একই কালচার আবার এস্টাবলিশ করতে চায়, তারাও বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এবার যদি হয়, বিএনপি, আওয়ামী লীগ ২ দলেরই, এটা আসলে ওই যে একটা কথা বলে তখন -2 ন্যারেটিভ দেয়। এটা আমরা দিচ্ছি না। এটা তাদের কর্মদোষে তাদের এই অবস্থা হবে এবং এইদিকে তারা যাইতে হবে তাদেরকে। তো এইজন্য আমরা বিএনপিকে তাদের জায়গা থেকে এটুকু সাবধান করে দিতে চাই। ভুক্তভোগী আপনারাও ছিলেন। অতীতের কথা মনে করেন। আপনাদের অনেকের সো কল্ড বড়, বড় নেতা যারা তলে, তলে নেগোসিয়েশন করছে। সো কল্ড নেতা কিন্তু ভিতরে, ভিতরে দালাল। তাদের কথা অনুযায়ী বিএনপিটাকে পরিচালিত কইরেন না। যারা ভুক্তভোগী ছিল ১৬ বছরে, তাদের কথাটা চিন্তা করেন, যারা সাফারার ছিল। আমরাও এই পল্টনে আমরা দেখছি যে কিভাবে রুহুল কবির রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে তারা তাদের জায়গা থেকে বসে থাকতো। ২ জন, ২ টা মানুষ চেয়ার নিয়ে, কেউ থাকতো না। ওই দিনগুলোর কথা চিন্তা করেন। তো আপনারা যদি ওই পুনর্বাসন করতে চান অপরাধীদের, কালপ্রিটদেরকে, আপনাদের কারো পরিণতিই ভালো হবে না। আ আমরা একটু আপনাকে পেলেই আমাদের সেই জুলাই অভ্যুত্থানের কথা, সেই সময়কার কথাগুলো মনে পড়ে যায়। আপনি আ জুলাই গণ অভ্যুত্থানের একজন অগ্রনায়ক, অগ্রসেনা। আপনাদের হাত ধরে বাংলাদেশে ১৬ বছরের বা ১৭ বছরের যে স্বৈরশাসন জগদ্দল পাথর, সেটি অবমুক্ত হয়েছিল। আ আজকে আপনার কাছে সেই সময়কার কিছু গল্প শুনতে চাই যে আসলে যখন সারা দেশের মানুষ স্ফুলিঙ্গের মতো ফুটে উঠেছিল, স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা যখন আন্দোলনটা শুরু করেছিলেন, তখন কি আপনারা ধারণা করেছিলেন বা আপনার কি মনে হয়েছে যে সত্যিকার অর্থে এত লম্বা সময়ের একটা স্বৈরশাসক এভাবে করে পালিয়ে যাবে? কি মনে হয়েছিল? যদি সে সময়কার একটু স্মৃতি রোমন্থন করতেন আমাদের। না, এটা আসলে মনে হয়নি শুরুতে এবং আমি আমার জায়গা থেকে এটুকু মনে করি যে আমরা যারা আন্দোলন সংগঠনের একদম শুরু থেকেই ছিলাম, সংগঠকের ভূমিকায় সমন্বয়ক হিসেবে, একদম ডে 1 ফার্স্ট মিনিট থেকে। তো
আমাদের উদ্দেশ্য ছিল ১ম এ একটা যে আমরা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। কিন্তু আমরা মনে করি যে আ মানুষের তো আসলে অন্যায় অত্যাচার সহ্য করতে, করতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সো মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমি এটাও মনে করি যে মহান সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা হয়তো একটা উছিলা ছিলাম। না হলে এটা যেভাবে গিয়েছে, যেভাবে প্রত্যেকটা অধ্যায় একটা, একটা করে পার হয়েছে, যেদিন আমাদেরকে ধরেন ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাধ্যতামূলকভাবে পিটিয়ে, গুলি চালিয়ে বের করে দেওয়া হলো। তারপরে আন্দোলনের ওই ২য় অধ্যায়টাতে আ প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারপরে মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা ১৮ তারিখে যে রাজপথে নেমে এভাবে জীবন দিবে, রক্ত দিবে, এটা তো আমি কখনো কল্পনা করিনি। আমি আমারটা বলছি। আমি কল্পনা করিনি। কারণ আমরা তো কখনো এইভাবে বাংলাদেশের একটা রক্তক্ষয়ী সংগ্রামের সামনের সারিতে বাংলাদেশের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আগে ওইভাবে দেখা যায়নি কিন্তু। সো তাদেরকে আমরা দেখেছি যে বাংলাদেশের যারা আ সচ্ছল শ্রেণী, যারা ধনী পরিবার, আ তাদের সন্তানেরা সেখানে পড়াশোনা করে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। আ তো তারা এই বিষয়গুলোতে ওইভাবে কখনো আ নিজেরা জড়িত হয় না। তাদের দাবির সাথে এটা ওইভাবে সম্পৃক্তও না। কিন্তু তারা এইভাবে রাজপথে নেমে গেল, জীবন দিল। আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা যখন তারা পাঞ্জাবি পায়জামা টুপি পরে আসতো তাদেরকে দেখে টার্গেট কিলিং করা হতো। এরপরে তারা গেঞ্জি আর ট্রাউজার পরে আসা শুরু করলো। আমরা আমাদের জায়গাতে যাত্রাবাড়িতে অবজার্ভ করেছি, বাড্ডা, উত্তরার দিকে। তো কিন্তু কেউ মাঠ ছাড়ে নাই। আমরা দেখলাম যে এরপরে কারফিউ দেয়া হলো ৭ দিন। পরিস্থিতি কারফিউর যখন শেষের দিকে ছিল, কারফিউ এমনি তোলা হয় নাই। আন্দোলন স্থবির হয়ে গিয়েছিল। আমাদেরকে ডিবিতে তুলে নেওয়া হলো। আমরা অনেকেই ভেবেছিলাম আন্দোলনটা মনে হয় ওখানেই শেষ। কারণ পরিস্থিতি স্বাভাবিক আনার পরেই ধীরে, ধীরে কিন্তু কারফিউ তুলে নেওয়া হলো। সেখান থেকে অনেকটা শূন্যর দিকে চলে যাচ্ছিল। আন্দোলন। সেখান থেকে আবার নতুন করে আমরা ডিবি অফিস থেকে বের হলাম ১ তারিখে এবং ৩ দিনের মধ্যে ১ তারিখে বের হলাম, ৩ তারিখে আমরা এক দফা ঘোষণা করলাম। ৫ তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল। এইগুলো যে ঘটেছে এগুলো মানে আমি শুধু এটুকু মনে করি যে হয়তো মহান সৃষ্টিকর্তার একটা পরিকল্পনা ছিল। এভাবে একজন স্বৈর শাসক, স্বৈরাচারের পতন ঘটাবে, একজন খুনির পতন ঘটাবে। আমরা বাংলাদেশের হাজার, হাজার মানুষ তারা অনবরত দোয়ায় কান্না করেছে। দেশে, দেশের বাইরে যারা ভুক্তভোগী ছিল, এরকম হাজার, হাজার মানুষ আছে দেশে আসতে পারে নাই। পরিবার হারাতে হয়েছে। অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে যে তার বাবাকে দেখে নাই। এমন অনেকে আছে বছরের পর বছর মাকে দেখে নাই। সবার সাফারিংস আমরা জানি না। অনেকের অনেক গল্প আছে, অনেক কষ্ট আছে। তো এই মানুষগুলোর দোয়া ছিল, চেষ্টা ছিল। এমন অসংখ্য মানুষ তাদের ৪-৫ বছর সন্তানদেরকে সাথে নিয়ে রাজপথে নেমেছিল ওই টাইমে। আমরা তো যখন আ আমরা সবসময় রাস্তায় থাকতে পারি নাই। যখন আমাদের ডিবি তুলে নিয়ে যায় তারপরে। আমরা একটা সময় আসতাম, আবার আমাদেরকে একটু আত্মগোপনে যেতে হতো। কারণ তারা তো নেতৃত্বকে মানে মেরে ফেলার তাদের নির্দেশনা ছিল। নেতৃত্ব শূন্য করতে চাইতো। ধরেন যদি ১ম ১০ জন মেরে ফেলত, খুব স্বাভাবিকভাবে আমাদের ঠিক করা ছিল ১ম লেয়ার গেলে ২য় লেয়ার তারা কাজ করবে। যেমন আমাদের ৬ জনকে যখন তুলে নেওয়া হয়, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, এরপরে আমাদের আমরা দেখেছি তখন তারাই হ্যাঁ, সামনে এসে আ তারা এই হচ্ছে আ কাজগুলো করেছে বা ঘোষণাটা দিয়েছে। আমাদের আ ১ দফা যে হচ্ছে ৯ দফাটা যে দিচ্ছিল আমাদের কাদের, আ তো এই কাজগুলো করছিল। হয়তো তারা তাদেরকে নেয়া হলে আরেক লেয়ার করত। কিন্তু তারপরও মনে করেন ওইটা পুরো দেশের মানুষ মেনে নেয়া বা ওই অনুযায়ী কাজ করা এটা তো নাও হতে পারত। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এটা আসলে খুনি শেখ হাসিনা তিনি তার পতনের এই স্ক্রিপ্টটা নিজে রচনা করেছেন। তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে এবং তার এই পতন হওয়ারই ছিল। ওই যে একটা কথা বলে যে, "মানুষের যখন পতন হয় পদে, পদে ভুল করে।" এইরকমই হয়েছিল এবং দিন শেষে আমরা যারা ছিলাম, আমাদের মনে ওইটুকু ছিল যে আমরা যেহেতু একটা লড়াইয়ে নেমে গিয়েছি, এখানে যেহেতু এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা আপোস করব না। আমরা এখান থেকে পিছু হটবো না। ডিবি অফিসে, ডিজিএফআই প্রত্যেকে নিয়ে নির্যাতন করেছে মানসিক, শারীরিক। তারা তাদের জায়গা থেকে আমাদের অনেককে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ওই যখন দেখায় তখনই তাদের কথা মতো আমরা হ্যাঁ, হ্যাঁ বলি। আমাদের তো মনে আছে ডিবি অফিসে আপনারা দেখেছেন যে আমরা ৬ জন মিলে স্ক্রিপ্ট পড়ল আমাদের নাহিদ ইসলাম। কিন্তু ডিবি অফিস থেকে বের হয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম
এবং এখন ওই পোস্টটা আছে। ওটার শেষ লাইন হচ্ছে, "আমাদের এই লড়াই চলবে।" ওইখান থেকে ঘোষণা করে আসলাম আন্দোলন আমরা উইথড্র করে নিলাম। আচ্ছা, আপনার কথা একটু ইন্টারাপ্ট করি। ওই সময়টাতে মানে এটা আসলে সবার জানার ভীষণ ইচ্ছে যে যখন ডিবি অফিসে আপনাদেরকে নিয়ে যাওয়া হলো এবং নাহিদ ইসলাম যখন লিখিত বক্তব্য পাঠ করছিলেন, তখন যে ভিডিও ধারণ করা হয়েছিল, যদিও আমরা সাধারণ মানুষ যারা ছিলেন তারা কেউ আসলে বিশ্বাস করে না যে ওই সময় যে এটা সবাই ধারণা করে নিয়েছিল যে আপনাদেরকে সেটা পড়ানো হয়েছে। সে সময় আপনাকে দেখা গেছে আপনি হাতের আঙ্গুলটা একটা ট্রিগারের মতো করে রেখেছিলেন। এটা কি ইচ্ছাকৃত নাকি আ বিষয়টা নিয়ে আসলে অনেকের জানার ইচ্ছা? আসলে ব্যাপারটা কি, ধরেন আমাদের ওই পরিবেশটাই ওরকম ছিল, একটা ভয়ের পরিবেশ। ধরেন ওইটা ছিল ডিবি হারুনের রুম, ডিবি অফিসে, এবং তার ওইখানে অন্তত আরো ১০ জন ডিসি ছিল, যারা ডিবির এই মেট্রো ডিএমপির বিভিন্ন জোনের ডিসি, যেমন রমনা জোনের, তারা ডিবির ডিসি। তো এরকম অনেক অফিসাররা ওইখানে ছিল এবং একটা ভয়ঙ্কর পরিবেশই ছিল। ভয় পাওয়ার মতো। প্রত্যেকেই তাদের জায়গা থেকে মনে করেন এটা তো করতে হবে। না পড়লে আমাদের শেষ। বলে দিয়েছে যে, "এটা যদি না পড়ে তাইলে তোমাদেরকে আমরা আর বাঁচাইতে পারব না।" তো একটা ভয়ের পরিবেশ ছিল এবং চোখে মুখে হাতে পায়ে সবার ওই এক্সপ্রেশনটা ছিল। একেকজনের একেকভাবে এসেছে। এটা যে একদম পরিকল্পনা করে কেউ করেছে ব্যাপারটা এরকম না। কিন্তু এটা ওই যে ভিতর থেকে আসা। হয়তো এটাও সৃষ্টিকর্তার পরিকল্পনার একটা অংশ। যেটা দিয়ে মানুষকে বোঝানো যে এরকম, এবং যেটা দিয়ে মানুষ তাদের জায়গা থেকে হয়তো কিছু একটা নিয়ে আবার ওইটা থেকে মানুষ সামনের দিকে আগাবে। তো এইরকম অনেক কিছু ছিল প্রত্যেকটা জায়গায়। তো দিন শেষে আসলে কি, মানে আমাদের একটা জিনিস মনে হয়েছিল ওই সময়, যে যেটা হাদি ভাই আমাদের কিছুদিন আগেও বলতেন, যে ধরেন আ সালমান এফ রহমানের মতো কিংবা এস আলমদের মতো এরকম কালপ্রিট হয়ে, মানে হাজার কোটি টাকার মালিক হয়ে শত বছর বেঁচে থাকার চেয়ে বীরের মতো ২৫ বছরের মৃত্যুবরণ অনেক শ্রেয়। তো আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা ওই আজকে ধরেন আমার আ ভাষা শহীদ দিবস। তো আমরা ওই ৫২ র শহীদদের নাম, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। ৭১ এর বীরদের নাম, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। তো আমরা মনে করেছিলাম ওই জীবনটাই শ্রেয়। এজন্য আমাদের প্রত্যেকেই সে সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং যেকোনো কিছুর বিনিময়ে কেউ আপোস করত না। যার ফলাফল হয়তো ৫ই আগস্টের এই অভ্যুত্থান, এবং যার কারণেই হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকেই ওই নেতৃত্বের জায়গায় বেছে নিয়েছিলেন। আমরা বাংলাদেশ প্রসঙ্গ শেষ করব। তার আগে শেষ একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে গেল ১৭ বছর যখন আওয়ামী লীগের অধীনে চলছিল তখন ভারতীয় আধিপত্যবাদ পাকাপোক্ত হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশে। এখন আ বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী। আগামী দিনগুলোতে আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় যে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশে অ্যা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছিল, আ সেটার কন্টিনিউশন টা কেমন হতে পারে? ১ম কথা হচ্ছে, কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে আবার কোনো একটা দেশের কোলে উঠে বসতে চায়, শুধু ভারত না, যেকোনো দেশ, তাহলে ওই দলের প্রাসঙ্গিকতা বাংলাদেশে খুব একটা বেশি আর থাকবে না। এই জেনারেশনের ৫ বছরের বাচ্চাটাও এই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। এই জেনারেশনের কিন্ডারগার্টেনে, প্রাইমারি স্কুলে পড়া ছেলেমেয়েরাও কোটা না মেধার স্লোগান দিয়েছে। সো যেখানে এর আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলেমেয়েরাও রাজনৈতিকভাবে সচেতন ছিল না, মতামত দিত না, ভোটে অংশগ্রহণ করত না, সেখানে এখন ওই প্রাইমারি লেভেলের বাচ্চারাও এ বিষয়ে সচেতন। তো কেউ এটা করে পার পাবে না। বিএনপি যদি মনে করে যে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে ভারতকে ভারতের কোলে উঠে আ ভারতের মতো করে চলে তারা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে, জীবনেও সম্ভব না। এবং অন্য কোনো দেশের কাছেও নিজের সার্বভৌমত্ব, সম্মান বিকিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই দল আর বাংলাদেশের মানুষের মনের জায়গাটাতে থাকবে না। আমরা বরং মনে করি যে ভারত বলি আর অন্য যেকোনো দেশই বলি, আমাদের ওই সম্মানের, আমাদের ওই সার্বভৌমত্বের জায়গায়, আমাদের ওই সমতার, মিউচুয়াল রেসপেক্টের রিলেশনশিপ থাকতে হবে। প্রত্যেকটা চুক্তি থেকে শুরু করে কথা এবং কাজ উইন-উইন সিচুয়েশন হইতে হবে। দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, আমার দেশের মানুষ, আমার দেশের মাটি, আমার সার্বভৌমত্ব, স্বাধীনতাকে খাটো করে
কোনো দেশের নেতৃত্ব, নেতাকর্মী, রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে কথা বলবে আর তাদের সাথে সম্পর্ক ভালো হবে, এটা হবে না। কখনোই হবে না। তো আমরা তারেক রহমানের কথাবার্তা, আচরণে কিছুটা আশান্বিত হই, কিছুটা আশা খুঁজে পাই। কিন্তু তার নেতাকর্মীরা যদি আবার এর বিপরীত কাজটা করে, মনে করেন তিনি ভালো সাজলো সবার সামনে। আমি আমার জায়গা থেকে বলছি যে তিনি ভালো সাজলো, তিনি ভালো, ভালো কাজ করছেন, কথা বলছেন। তার যে তিনি আচরণ, কথা যেগুলো দেখাচ্ছেন, পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু তার মন্ত্রিসভার ২-৪ জন অ্যাসাইন করা থাকলো তাদের মন ভরানোর জন্য, মন জোগানোর জন্য, স্বার্থ বিলিয়ে দেওয়ার জন্য, ইন্টারনাল নেগোসিয়েশন করার জন্য। এটা যদি করে, এগুলো করে কেউ পার পাবে না। এগুলো সামনে আসবেই আসবে। এবং আমরা মনে করি বিএনপি একটা সুযোগ পেয়েছে, তারা যেন এই সুযোগটা কাজে লাগায়। তারা যেন মানুষ এবং দেশের আগে দলটাকে, ক্ষমতাটাকে বড় মনে না করে। এটা করলে আওয়ামী লীগের চেয়ে খারাপ পরিণতি হবে। তো এইজন্য আমরা আহ্বান করব, তারা অলরেডি ২ টা কাজ আবার আমাদেরকে কিছুটা, তাদের উদ্দেশ্যটাকে আমাদেরকে মানে সন্দেহ তৈরি করেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে। একটা হচ্ছে, তারা যোগাযোগ মন্ত্রী যাকে দিয়েছেন, রোডস অ্যান্ড হাইওয়ে, রেলওয়ে এবং নৌপরিবহনও দিয়েছেন, তিনি অলরেডি চাঁদা নিয়ে যে উক্তিটা দিয়েছেন, এটা আমাদেরকে ব্যাপকভাবে নিরাশ করেছে। তাকে নিয়ে এর আগে অনেক অভিযোগ আছে, হত্যা মামলারও আসামি। তার মতো একটা মানুষকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা মন্ত্রণালয়ে যখন দেয়া হয়, আমরা এটা নিয়ে মানে আমাদের মনে প্রশ্ন তৈরি হয় যে তারেক রহমান তিনি নিজের জায়গা থেকে ভালো থেকে এরকম ২-৪টা মন্ত্রীকে অ্যাসাইন করে দিচ্ছেন কিনা যে ও চাঁদার ভাগ বাটোয়ারা করবে, টাকা জমাবে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে। আবার আরেকজন তার জায়গা থেকে এসে বিভিন্ন সিন্ডিকেট পরিচালনা করবে। আরেকজন তার জায়গা থেকে বলবে যে কোনো মদ চলবে না, কিন্তু তার বিএনপির নেতা আবার ভোক্তা যখন অধিদপ্তর যায় মাঠ পর্যায়ে, তখন সে বিএনপির নেতা সভাপতি বাজারের এই পরিচয় দিয়ে সে ভোক্তা অধিদপ্তরের সামনে মব তৈরি করে তাকে সেখান থেকে বের করে দিবে। তো এই যদি কাজ করতে চায়, মানুষ সর্বোচ্চ ১-২ বছর দেখবে। আমরা চাই বিএনপি যে কথাগুলো বলছে, কথার সাথে কাজের মিল থাকুক। যদি এইরকম উপরে, উপরে মিল আর ভিতরে, ভিতরে সদরঘাট এই অবস্থা হয়, তাদের স্থায়িত্ব ২ থেকে ৩ বছর। এর বেশি থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে বলেছেন। আমরা এবার একটু মধ্যপ্রাচ্য ইস্যুতে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা যুদ্ধাং ভাব চলছে। গেল ১৫ দিন আগে মনে হলো যে সেই যুদ্ধটা হয়েই গেল। তো সেটা এখনো হয়নি। এবং আলোচনার টেবিলে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যদি পারমাণবিক কর্মসূচি তারা বাস্তবায়ন না করে সেক্ষেত্রে যুদ্ধ হবে না। আপনার কি মনে হয় যে আমরা সর্বশেষ জেনেছি যে ওয়াশিংটন থেকে বলা হচ্ছে যে ট্রাম্পের কাছে যুদ্ধের অনুমতি চাওয়া হয়েছে। শেষ পর্যন্ত কি আসলে যুদ্ধটা হতে পারে আমেরিকা কিংবা ইরানের মধ্যে? প্রথম কথা হচ্ছে, আমরা তো এই পৃথিবীতে কোনো যুদ্ধের প্রত্যাশা করি না, প্রথমত। কিন্তু আমেরিকা তাদের জায়গা থেকে যে দ্বিচারিতাগুলো করে আসছে স্পষ্টত প্রত্যেকটা ক্ষেত্রে, তারা তাদের জায়গা থেকে, আমরা কিছুদিন আগে দেখলাম না মাদুরোকে, ভেনেজুয়েলা, একটা দেশের একজন প্রেসিডেন্ট তাকে তার বাহিনী গিয়ে তুলে নিয়ে আসছে। এটা পৃথিবীর তাদের তৈরি করাও কোন আইনের মধ্যে আছে এটা করতে পারবে? পৃথিবীর আইন বাদ দিলাম, তাদের তৈরি করা যে আইনগুলো আছে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে যে সো কল্ড কিছু গ্লোবাল আইন তৈরি করেছে, কোথায় এটা আছে? নাই। কিন্তু তারা এটা করছে। তারা তাদের স্বার্থে পৃথিবীতে যেকোনো কিছু করতে পারে। তারা তাদের জায়গায় পারমাণবিক ক্ষমতাধর দেশ হইতে পারে, ইচ্ছামতো পারমাণবিক শক্তি বাড়াইতে পারে, মজুদ বাড়াইতে পারে। কিন্তু আরেকটা দেশ তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করবে, এটা তারা মানতে পারে না। পৃথিবীতে যদি পারমাণবিক ক্ষমতাধর কোনো, এইটার যদি কোনো, আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত মতামত, এটা পলিসি এমন হওয়া উচিত, থাকলে যার সামর্থ্য সে করবে, না থাকলে কারোরই থাকবে না। আপনারা আপনাদের জায়গা থেকে ৬, ৭, ৮টা দেশ পারমাণবিক ক্ষমতাধর হয়ে পৃথিবীর অন্যান্য দেশগুলোর উপর আধিপত্য কায়েম করবেন, ডমিনেট করবেন, তাদেরকে দাস হিসেবে রাখার চেষ্টা করবেন।
আর বাকি দেশগুলো আপনার কথা মতো চলবে, মনিব মানবে, ওই দিন পৃথিবীতে এখন আর নাই। সো আমরা আমাদের জায়গা থেকে ওই আমেরিকার বিরুদ্ধেও কিছু বলবো, মানে আমেরিকা বিদ্বেষ দেখাবো, এটার আমাদের কোনো আগ্রহ নাই। কিন্তু তারা তাদের জায়গা থেকে যে কাজগুলো করে, মানুষ আসলে না তাদেরকে মন খুলে খালি গালি দিতে পারে না, যেটা সত্যি কথা। এবং মানুষ তাদের জায়গা থেকে দেয়, হয়তো এটা মিডিয়াতে আসে না, আপনি প্রত্যেকটা রুট পর্যায়ে যান। সো তারা এই যে কাজগুলো করছে, ইরানকে তারা অর্থনৈতিকভাবে একটা গ্লোবাল মার্কেট তৈরি করা আছে তাদের, যে মার্কেট তারা তৈরি করেছে IMF থেকে শুরু করে গ্লোবাল ফাইন্যান্স তারা কন্ট্রোল করে, ওয়ার্ল্ড ব্যাংক এগুলোর মাধ্যমে, বিভিন্ন সংগঠন জাতিসংঘ থেকে শুরু করে এগুলো তারা তৈরি করার মাধ্যমে করে তারা কি করেছে, এখন ইরান সহ বিভিন্ন দেশকে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই যাদেরকে তারা পটেনশিয়াল থ্রেট মনে করে, তাদের বিরুদ্ধে তারা এই নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে। তো আমার আসলে কি মনে হয় এটার একটা মুক্তির জন্য না, এই ধরনের যারা সাফারার, যারা মনে করছে যে এটা হওয়া উচিত না, তাদের এক হওয়া প্রয়োজন। দিন শেষে এটার চিত্রটা ওই রকমই যে ধরেন আমেরিকা এখন তাদের জায়গা থেকে ধরেন ওই বাংলাদেশ যখন ছিল শেখ হাসিনার পর্যায়টা যেমন ছিল আজকে থেকে 2 বছর আগে, তারা ওই রকম জায়গাটাতে গিয়েছে। কিন্তু এই সাফারার যারা, তারা তাদের জায়গায় যদি এক হয়, ওই দাস মনিবের সম্পর্কের যে গ্লোবাল সম্পর্কগুলো দেশের আন্তর্দেশীয়, এগুলো আর থাকবে না, টিকবে না। সো এই জায়গায় আমি মনে করি যে অন্যান্য যে রাষ্ট্রগুলো যারা নিজেদেরকে বলতে চায় যে তারা উন্নত বিশ্বের দেশ, যারা বলতে চায় যারা এগিয়ে যাওয়া সামনের সারির দেশ, সামনের সারির বলি পিছনের সারির বলি, তাদের সবারই এখানে ইরানের পক্ষে দাঁড়ানো উচিত। এবং আমরা মনে করি যে এখানে কোনো যুদ্ধের পরিবেশ আদত হওয়া উচিত নয়। শুধু মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হবে, ইরান ক্ষতিগ্রস্ত হবে এমন না, পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে এই জায়গায়। এবং আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করব যে আমেরিকা তাদের জায়গা থেকে এই যে দ্বিচারিতাগুলো করে, এই দ্বিচারিতাগুলো বন্ধ করে তারা তাদের জায়গা থেকে অন্তত তাদের যে পলিসিগুলো তাদের তৈরি করা পৃথিবীর জন্য, সেই জিনিসগুলো অন্তত অন্তত তারা যেন মেনে চলে। না সেটাই। আমার একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে গত ১৫ দিন ধরে যুদ্ধ ভাবছি কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাচ্ছে। কিন্তু সেটা আসলে প্রলং হচ্ছে আরকি। আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের যে সামরিক সক্ষমতা বা সামরিক শক্তি, এই সামরিক শক্তিটা কি মানে আমেরিকার হামলা করার অন্তরায় বলে আপনি মনে করেন? আ এটা তো স্বাভাবিকভাবেই দেখেন ইরান, আ তারা তাদের জায়গা থেকে তাদের যে সামরিক শক্তিমত্তা, আমেরিকাও জানে না এই শক্তিমত্তা কতটুকু। তার এখানে প্রক্সি স্টেট আছে ইসরায়েল। তারাও তাদের জায়গা থেকে যুদ্ধটা শুরু করছিল, পাল্টা আক্রমণ হলো। তারাই ১ম আক্রমণ করলো। এরপর কিন্তু তারাও থেমে গেল। তারা তাদের জায়গা থেকে দেখেন হিজবুল্লাহর সাথে বলি, বা হচ্ছে ফিলিস্তিনের সাথে বলি, কিংবা পাশের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের সাথে ইসরায়েল রেগুলার যুদ্ধ চালিয়ে যায়। কিন্তু ইরানের সাথে কন্টিনিউ করল না। কারণ তারা এইটুকু জানে যে তারা যদি ১০ মারে, এরাও তাদের জায়গা থেকে ৮ মারতে পারবে। এই সক্ষমতা তাদের আছে। তো ইরান, আমেরিকা তো সরাসরি আমেরিকা থেকে তাদের জায়গা থেকে ইরানে এসে যুদ্ধ করবে এটা একটু কম হবে। বরং তার প্রক্সি যে স্টেটগুলো, তার যে সেখানে ঘাঁটিগুলো পুরো মধ্যপ্রাচ্যে, সেই জায়গাগুলো থেকে তারা হামলা চালানোর চেষ্টা করবে। তারা এটা জানে যে তার ওই জায়গায় যতটুকু রসদ আছে, ওইটুকু দিয়ে ইরানের যতটুকু ক্ষতি করবে, তার ক্ষতি কোনো অংশে কম হবে না, বেশি করবে। কারণ ইরান তো এখানে আছে। সো হয়তো এইজন্যই শুরু করছে না। কিন্তু দিন শেষে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা মানে আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যে আমাদের যে দেশগুলো রয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, আমাদের এই দেশগুলোতে যারা সো কল্ড লিডার আছেন, তারা তাদের জায়গা থেকে অনেকে শুধুমাত্র চিন্তা করে কি দেশের স্বার্থ মাঝে, মাঝে। এটাও কিন্তু সো কল্ড চিন্তা, দেশের স্বার্থ না। মাঝে, মাঝে বেশিরভাগ ক্ষেত্রে তাদের চিন্তা হলো তাদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থ। সৌদি আরবে এই সৌদ বংশ, তাদের ক্ষমতায় টিকে থাকতে হবে। তাদেরকে বলেন যে আপনার দেশের এই স্বার্থটা আরো ১০ গুণ বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আরেকটা পরিবার এই সৌদি আরব শাসন করবে, তারা জীবনও মানবে না। তারা দেশের স্বার্থ বিকিয়ে দিবে, কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে হবে। থাকতে হবে। তো দিন শেষে
এটা মুসলিম বা ইসলামের স্বার্থ তারা রক্ষা করে না। ওই স্বার্থকে তারা প্রায়োরিটি দেয় না। তারা দেশের স্বার্থ প্রায়োরিটি দেয় না। তারা জনগণের স্বার্থ প্রায়োরিটি দেয় না। তারা নিজেদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থ প্রায়োরিটি দেয়। কেউই ক্ষমতায় টিকে থাকতে পারবে না যদি দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল ওয়েতে বৃহৎ স্বার্থটাকে প্রাধান্য না দেয়। কেউই পারবে না। তাদেরকে শুধু টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি আমার জায়গা থেকে মনে করি, এটা আমার ব্যক্তিগত চিন্তা, ওয়েস্ট বলি, পৃথিবীর অন্য ধর্মাবলম্বীর আধিপত্য যেখানে আছে যেই দেশগুলোতে বা সংখ্যাগরিষ্ঠ যেখানে, তাদের সাথে আমরা মনে করি না যে পৃথিবীতে একসাথে বেঁচে থাকার জন্য মুখোমুখি অবস্থানে আসতে হবে। আমি মনে করি না। সবাই সুখে শান্তিতে সুন্দরভাবে বসবাস করবে। কিন্তু এটার জন্য মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো মুসলিম বিশ্বকেও এক হওয়া প্রয়োজন। এক হওয়া প্রয়োজন এই জন্য না যে তাদের উপর ডমিনেট করতে হবে, বরং এই জন্য যে আমাদের উপরে যেন ডমিনেট না করতে পারে। বরং এই জন্য যারা উপরে উপরে ভালো সাজে, যেই ভণ্ডগুলো ভালোর ভান ধরে কিন্তু ভিতরে ভিতরে তারা প্রতিনিয়ত শেষ করে দেওয়ার প্ল্যান করছে, ওই অনুযায়ী এক্সিকিউট করছে দীর্ঘমেয়াদে, তাদেরকে প্রতিরোধ করার জন্য হলেও এক হইতে হবে। আর দিন শেষে যদি এক না হইতে পারে তাহলে আসলে তাহলে ক্ষতিগ্রস্ত হলে সবাই হবে, এবং যেদিন হবে ওইখান থেকে ফিরে আসে সবার জন্য কঠিন হবে। কঠিন হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটু জানতে চাই গাজা উপত্যকা প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে গেল বছরের অক্টোবরে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, আপনি জানেন, যে ইসরায়েলের সাথে। কিন্তু তারা সব ধরনের আইনের তোয়াক্কা না করে যুদ্ধবিরতি থাকা অবস্থাতেও প্রায়ই হচ্ছে হামলা চালাচ্ছে গাজা উপত্যকায় আবারও। বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন, ইসরায়েলি যে হামলা? ওইটা তো আসলে মানে যুদ্ধবিরতি তারা যেগুলো কথা বলেছিল এগুলো হলো পুরো পৃথিবীতে যখন একটা মানুষ, ইভেন যারা ইহুদি ধর্মাবলম্বী, তাদের যে ধর্ম, এবং অন্যান্য ধর্মাবলম্বী সবাই যখন রাস্তায় নেমে যাওয়া শুরু করলো, যখন ইভেন ট্রাম্পেরও গদি নড়ে যাওয়া শুরু হইল, যখন পৃথিবীর উন্নত দেশ বলতে আমরা যাদেরকে চিনি, যাদেরকে চেনানো হয়, তাদের এই বড় বড় পারমাণবিক ক্ষমতাধর ওয়েস্টের দেশগুলোর যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের যখন গদি নড়া শুরু হলো, তখন আমার কাছে মনে হয়েছে এটাকে সামাল দেওয়ার জন্য যুদ্ধ বিরতির একটা স্ক্রিপ্ট সাজানো হলো। এবং আসলে আমাদের ফিলিস্তিনের এই ভাই বোনদের মুক্তি একটা জায়গাতেই, যে দুইটা স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েল সেটা মেনে নেয়ার পরেই, পুরো পৃথিবীর মাধ্যমে স্বীকৃত হওয়ার পরেই, স্বাধীন সার্বভৌমভাবে যখন মাথা উঁচু করে ফিলিস্তিন দাঁড়াবে, সেদিন থেকেই সমাধানের শুরু হতে পারে। তার আগে পর্যন্ত যা বলা হচ্ছে এগুলো শুধুমাত্র তাদের নোংরা পরিকল্পনার কিছু অংশ। তারা কখনো ওই জায়গাটাতে ছাড় দিবে না। কারণ আমরা মুসলিমরা আমাদের জায়গা থেকে আমাদের পবিত্র কোরআনের, হাদিসের যে ভবিষ্যৎবাণীগুলো, আমরা যতটুকু এগুলো পড়ে বুঝে শুনে মানার চেষ্টা করি, তারা তাদের জায়গা থেকে, যারা আমাদের ওই জায়গার প্রতিপক্ষ, তারা এগুলো রিসার্চ করে, তারা তাদের ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী রিসার্চ করে তারা তার চেয়ে বেশি মানার চেষ্টা করে, এবং তারা সেগুলো ফলো করে তাদের জায়গা থেকে অনুযায়ী কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দুনিয়াবী স্বার্থটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা দেখছি আমার ফিলিস্তিন ভূখণ্ডে, আমার এই পবিত্র ভূমির চারপাশের মুসলিম দেশগুলো বিক্রি হয়ে যাচ্ছে তাদের কাছে। দেশগুলো বিক্রি হচ্ছে কি, যারা ক্ষমতায় আছে তারা বিক্রি হয়ে যাচ্ছে, যারা রাষ্ট্রনায়ক সেখানকার এখনকার তথাকথিত, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দিচ্ছে রাষ্ট্রের কাছে। সো আমাদের ফিলিস্তিনের যেদিন মুক্তি, ওই দিনই আমাদের মুক্তি, তাছাড়া কোনো মুক্তি নাই। তারা কোনোদিন এসব চুক্তি মানবে না, এগুলো নাম খাওয়াস্তে। আমাদের এই লড়াইটা ওই শেষ দিন পর্যন্ত। এই জন্য আমার অনুরোধ থাকবে পুরো পৃথিবীর, এই বাংলাদেশে যারা স্বাধীনতাকামী মানুষ আছি, যারা আমরা ওই ফিলিস্তিনের ভাই বোনদের জন্য যাদের মন কাঁদে, আমাদের এক হতে হবে। আমাদের আলাদা একটা মুভমেন্ট লাগবে, পুরো গ্লোবাল মুভমেন্ট ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। এবং ওই মুভমেন্টের মানে সেদিনই করতে হবে যেদিন ওই ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। তার আগে পর্যন্ত যতই ছাড় দিব, ততই আমাদের ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হবে।
আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিওর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ এবং ইরান রেডিওর পক্ষ থেকে যারা শুনছেন, দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো একজন বিশেষ অতিথির সাথে। আর আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।